সম্পর্ক চলাকালীন আমার থেকে লাখ লাখ টাকা হাতিয়ে এখন এসেছিস ভাষণ শোনাতে। বাহ রে বাহ। এই এই না হলে শিক্ষিত বুদ্ধিমতী ফকিরনি, যার কাছে সম্পর্কের চেয়ে টাকার মূল্য সবচেয়ে বেশি, সে কিনা আমাকে দান করবে। আশা করতো। ইলা চুপ হয়ে আর চোখে তুরাগের দিকে তাকালো। তুরাগ দাঁতের দাঁত চেপে বলল, আমি তোর মতন শিক্ষিত সুন্দরী স্মার্ট বউ পাইনি, কিন্তু একটা মানুষকে বিয়ে করেছি, অমানুষকে নয়। পছাড়, তোর মতো মেয়ের সঙ্গে কথা বলতে রুচিতে বাড়ছে। ইয়াক থু। কথাটা বলে তুরাগ গাড়িতে বসে দ্রুত স্থান ত্যাগ করলো। ইলা রেগে তুরাগের গুষ্টি উদ্ধার করতে লাগলো। ওদের সুন্দর সম্পর্কটা নষ্ট হয়েছে ইলার লোভের জন্য। ওদের সম্পর্ক চলাকালীন ইলা অজুহাত দিয়ে তুরাগের থেকে লাখ লাখ টাকা নিত। ওর এটা ওটা আবদার প্রায় লেগেই থাকতো। তুরাগও সরল মনে ইলার সব আবদার পূরণ করত। প্রিয় মানুষটার আবদার তুরাগ কখনো অপূর্ণ রাখত না। এখন সে ইলা ডক্টর হওয়ার পর তুরাগকে এড়িয়ে চলে, কথায় কথায় অপমান করে, ছোট করে। তুরাগ ওর ব্যবহারে কষ্ট পেলেও হেসে উড়িয়ে দিত। কিছুদিন পর তুরাগ জানতে পারে ইলা একজন ডক্টরের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। তখন ইলা এ কথাটা অকপটে অস্বীকার করে। ওদের এঙ্গেজমেন্ট ঠিক করার পর সে ডক্টরের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এ কথা ইলার বান্ধবী তুরাগকে প্রমাণসহ দেখায়। তুরাগ ইলাকে জিজ্ঞাসা করায়, তখন ইলা এবার স্বীকার করে নেয় এবং অহংকারী গলায় বললে, আমার সঙ্গে তোমাকে মানায় না তুরাগ, আর সমানে সমানে না হলে আমি সোসাইটিতে মুখ দেখাতে। ইলার কথা শুনে তুরাগ ভেজা কণ্ঠে বলেছিল, অহংকার পতনের মূল, তোর খুব শীঘ্রই পতন ঘটবে। তোর নোংরা শরীর বেঁচে তুই আরো বড় লোক হ, লাড়ি বেচি। এ কথা বলে তুরাগ ইলার সঙ্গে সম্পর্কের ইতি ঘটিয়েছে এবং মূলত এজন্যই তুরাগ তিন্নিকে বিয়ে করে, যাতে ইলার নামটা ওর জীবন থেকে মুছে ফেলতে পারে। তুরাগ ইলাকে সত্যিই খুব ভালোবাসতো, কিন্তু ইলার তো ভালোবাসা নয়, বেশি বেশি টাকা আর হাই সোসাইটির প্রয়োজন ছিল। এজন্য সে তুরাগকে ফেলে এক ডক্টরকে বেছে নিয়েছে, কারণ নিঃসন্দেহে ডক্টরদের অনেক টাকা। রনিতের আম্মু লাল শাক বেছে সেগুলো কাটছেন, আর দিশা কাঁচামরিচের বোটা ছাড়াচ্ছেন। সে এখন সংসারে টুকটাক কাজ করে, স্বামী মার খেয়ে শাশুড়ির সঙ্গে আর খারাপ ব্যবহার করে না। একটু দূরে রনিতের দাদি বসে পান সাজাচ্ছে। দিশা ওর শাশুড়ি আর দাদির শাশুড়ির দিকে একবার আর চোখে তাকিয়ে বলল, মা, একটা ব্যাপার খেয়াল করেছেন? ওই ডাক্তার ইচ্ছেকে উনার কাছে রেখে দিল, কিন্তু উনি স্বার্থ ছাড়া ইচ্ছেকে রেখেছে বলে মনে হচ্ছে না। রনিতের দাদি পানে চুন লাগাতে লাগাতে বললেন, হ্যালো নাথ বউ, কথা খান তো ভাবি নিল, কি স্বার্থে ডাক্তার সেরিদারে রাখলো ক দেহি। দিশা আলু টুকরো করে কেটে রেখে বলল, কেন দাদি, ইচ্ছের বাপ মায়ের মেলা টাকা পয়সা আছে তো, আবার ইচ্ছেদের গর্ভবতী জিনিসপত্রও তো কম না। ওই ডাক্তার বুদ্ধি করে সবটাই গুপ্তাই নিল। বিনামূল্যে অন্যের বাচ্চাকে পালার জোগাড় নাই দাদি। রনিতের আম্মু কথাটা শুনে ভ্রু কুচকে বললেন, পলক মরার দিন ডাক্তারের সব পরিবারকে দেখলাম, দেখে তো ওনাদের এমন মনে হলো না। পোশাক আশাক আর দামি গাড়ি দেখে মনে হলো টাকা পয়সাওয়ালা। ওরা এসব নিবে কেন? শাশুড়িকে অন্য সুরে কথা বলতে দেখে দিশা মুখ বাঁকিয়ে বলল, যার জন্য যত বেশি তাকে সেই তত লোভী হয় আম্মা। তাছাড়া ইচ্ছে কি ডাক্তারের রক্তের কেউ যে সারা জীবন বিনা স্বার্থে পালবে? দাদি পুরো পান মুখে পড়ে সুর টেনে বললেন, হলো বোন, ঠিক আছিস কইছস? এই যুগে মা মরলে বাপ তাইলে হয়, আর ডাক্তার তো সেরিডার বংশের আনাকোনারও কেউ না। প্রত্যয় আজকে সকাল থেকে ইচ্ছেকে সময় দিচ্ছে। চাঁদতুয়া দুজনেরই পরীক্ষা, তাই ওরা মনোযোগ দিয়ে পড়ছে। ইচ্ছে ঘুম থেকে উঠে ওরা আব্বু আম্মুর জন্য কাঁদছিল। প্রত্যয়, প্রিয়ম আর ওদের আম্মু মিলে অনেক কষ্টে থামিয়েছে। প্রত্যয়ের আব্বু ইচ্ছেকে নতুন পোশাক এবং খেলনা এনে দিয়েছে। এগুলো পেয়ে ইচ্ছে খুব খুশি। দুপুরে প্রত্যয়রা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে। ইচ্ছে চেয়ারে বসে টেবিলে হাত পাচ্ছে না, তাই ওকে টেবিলের উপর বসানো হয়েছে। সেও বাবু হয়ে
চুপটি করে টেবিলের উপর বসে আছে। প্রত্যয়ের আব্বু ইচ্ছে প্লেটের ঝোল ছাড়া মুরগির রান তুলে দিলেন। ইচ্ছে তখন ওর দুপাটির দাঁত এক করে শরীর ঝাঁকিয়ে হাসলো। ওর হাসি দেখে সবাই হেসে উঠল। কেউ তখন খাওয়া শুরু করেনি। প্রত্যয়ের আব্বু তখন বিসমিল্লাহ শব্দ করে উচ্চারণ করে মুখে ভাত পুরে প্রত্যয়ের আম্মুর দিকে তাকালেন। প্রত্যয়ের আম্মু একই কাজ করে প্রত্যয়ের দিকে তাকালেন। প্রত্যয় করে তুয়ার দিকে তাকালেন। তুয়া প্রিয়মের দিকে, আর প্রিয়ম চাঁদের দিকে, আর চাঁদ ইচ্ছের দিকে। ইচ্ছে আগে কোনোদিন এমন কিছু বলেনি, তাই সে ততক্ষণে রান এক কামড় বসিয়ে দিয়েছে। সবার বিসমিল্লাহ বলা দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে রানটা রেখে দিল। তারপর সবার মতো সেও বলল বিসমিল্লাহ। প্রত্যয়ের আব্বু মৃদু হেসে বললেন, আমার সাথে সাথে বলো তো, ইচ্ছে মনে বিসমিল্লাহ। 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 বাহ, অনেক সুন্দর হয়েছে, এবার খাও। তারপর সবার দেখে ইচ্ছে খাওয়া শুরু করলো। বাচ্চারা আগের পরিবার থেকে শিক্ষা রপ্ত করে, তারপর বাইরে থেকে। পরিবার যদি ভালো অভ্যাসে অভ্যস্ত হয়, তখন ছোট্ট শিশুটাও সহজেই ভালো অভ্যাসগুলো নিজের মধ্যে ধাতস্থ করতে পারে। কেউ যদি বাচ্চাদের সামনে খাবার খায়, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া না জানায়, বারবার আল্লাহ শব্দটা উচ্চারণ না করে, তাহলে সে বাচ্চাটা শুকরিয়া করতে শিখবে না, সাথে আল্লাহ শব্দটার সাথে পরিচিতও হবে না। ইচ্ছে খুশি মনে ভাত বাদে মুরগির রানে কামড় দিচ্ছে। আর প্রত্যয় পাবদা মাছ খুব পছন্দ, সে এক মনে মাছ দিয়ে ভাত খাচ্ছে। ইচ্ছে তখন ওর আধ খাওয়া এটো মুরগির রান প্রত্যয়ের দিকে বাড়িয়ে বলল, পুতই মুগলি লান খাও। প্রত্যয় হেসে এক কামড় নিল। ইচ্ছে ভুবন ভুলানো হাসি দিয়ে প্রিয়মের দিকে রানটা এগিয়ে দিল। প্রিয়ম এমনভাবে কামড় দিল, হাড় ছাড়া রানের মাংস অবশিষ্ট থাকলো না। ইচ্ছে হাড়টার দিকে করুণ চোখে তাকিয়ে প্রত্যয়ের আব্বুর দিকে তাকালেন, যার অর্থ প্রিয়মকে কিছু বলা হোক। প্রত্যয়ের আব্বু গলা পরিষ্কার করে বললেন, প্রিয়ম, এটা তো ঠিক নয়। ইচ্ছেকে সরি বলে ইচ্ছের প্লেটের ভাতটুকু খেয়ে নাও। ইচ্ছে ওর প্লেট কোলের উপর তুলে প্রত্যয়ের দিকে তাকালো, কারণ প্রত্যয় ওর শেষ ভরসা। প্রত্যয় হেসে আরেক পিস রান ইচ্ছের প্লেটে দিয়ে বলল, এটা তাড়াতাড়ি খাও, নাহলে প্রিয়ম আবার খেয়ে নেবে। ইচ্ছে আদরে সুরে বলল, তুমি তাড়াতাড়ি খাও দাও পুতই। প্রত্যয় হাত ধুয়ে ইচ্ছেকে যত্ন করে খাওয়াতে লাগলো। প্রত্যয়ের আম্মু হেসে দুই ছেলের দিকে তাকালেন। প্রিয়ম অনায়াসে ওর ভাগের মুরগির রান দুটো ছেড়ে দিল, অথচ অন্য কাউকে দিলে এতক্ষণে তুলকালাম বাঁধিয়ে দিত। আর প্রত্যয় ওর কথা নাই বা বললেন। এমন সোনার টুকরো ছেলেদের মা হয়ে উনি খুব গর্ববোধ করেন। আজকে রনিতকে খুব হেনস্থা হতে হয়েছে। এই অফিসের এমডি অজানা কারণে বাঙালিদের পছন্দ করে না। বাঙালিদের হেনস্থা করা ওনার নিত্যদিনের কাজ, আর ওনার ব্যবহারে বোঝা যায় বাঙালিরা তার চোখের বিষ। আজকে সামান্য একটা ভুলের জন্য উনি রনিতকে জনসম্মুখে অপমান করেছেন। রনিত সরি বলাতে উনি রেগে ইংলিশে বললেন, গেও অশিক্ষিত, এখানে রং তামাশা করতে আসেন? কাজে মন না বসলে বেরিয়ে যান, স্টুপিড। কথাটা বলে এমডি ফাইলটা ছুঁড়ে মারলেন। রনিত মাথা নিচু করে ফাইলের কাগজগুলো তুলে বেরিয়ে গেল। তারপর ওর ডেস্কে গিয়ে ঠোঁট কামড়ে নিজেকে কন্ট্রোল করলো। রনিত খুব কষ্ট পেয়েছে, কারণ এর আগে সে এমন ব্যবহার কোথাও পায়নি। আর পরের অধীনে চাকরি করলে কথা হজম করতে হবে। স্যালারির টাকাটা দিতে খুব মিষ্টি লাগে, কিন্তু পুরো মাস যে কষ্ট করে সে বুঝে। চাকরি মানে সুখকর কাজ নয়, কারো কারো কাছে হাসির আড়ালে অপমান লুকানোর গল্পও থাকে। দুপুরে খাওয়ার পর্ব চুকিয়ে ইচ্ছে প্রিয়মের সঙ্গে খেলছে, আর তুয়া প্রত্যয়ের কাছে পড়তে বসেছে। কঠিন পড়াগুলো বুঝে নিচ্ছে। পড়ার সঙ্গে দুজনের খুনছুটিও চলছে। তুয়া মনোযোগ দিয়ে এক মনে পড়ছে। প্রত্যয় আচানক তুয়ার গাল চেপে ধরে পরপর দুটো আদর দিয়ে বলল, একটা কথাও নয়, পড়ার সময় কথা বলে মনোযোগ নষ্ট হয়। তুয়া হেসে প্রত্যয়ের বুকে হেলান দিয়ে পড়তে পড়তে ঘুমিয়ে গেল। প্রত্যয় বইটা রেখে তুয়াকে সুন্দর করে শুইয়ে দিল। নিজেও 1 ঘন্টা ঘুমিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল। ইচ্ছে তখন প্রিয়মের ফোনে কার্টুন দেখছিল। প্রত্যয় গিয়ে সোফাতে বসলো। চাঁদ আমতা আমতা করে প্রত্যয়ের সামনে দাঁড়িয়ে বলল, বাবা ভাইয়া ছাদে যাবেন?
প্রিয়ম কথাটা শুনেও না শোনার ভান করলো। প্রত্যয় কিছু ভেবে হেসে বলল, চলো। চাঁদ জোরপূর্বক হেসে আর চোখে প্রিয়মের দিকে তাকালো। প্রিয়ম উঠে বাইকের চাবি এনে ইচ্ছেকে নিয়ে বেরিয়ে গেল। ওরা এখন অনেক সময় বাইকে করে ঘুরবে। প্রত্যয় চাঁদকে নিয়ে ছাদে গেল। ছাদে বসার জন্য দোলনা ছাড়াও চেয়ার পাতা আছে। প্রত্যয় চাঁদের মুখোমুখি বসে বলল, যা বলা নির্ভয়ে বলতে পারো। আগেও বলেছি আমাকে ভাসুন নয় ভাইয়া ভাববে। চাঁদ ঢোক গেলে মুচকি হাসলো। প্রত্যয় স্পষ্ট দেখতে পাচ্ছে চাঁদের চোখে পানি জলজল করছে। প্রত্যয় চাঁদকে সময় দিল। একটু পরে চাঁদ মাথা নিচু করে বলতে লাগলো, আমার আর প্রিয়মের বিয়েটা জোর করে দেওয়া হয়েছে। আমরা আগে কেউ কাউকে চিনতাম না। ভাইয়া, আমি খালার কাছে বড় হয়েছি। একদিন খালা হঠাৎ করে মারা যায়। খালাদের ইতালিতে নিজস্ব ব্যবসা ছিল। আমার খালাতো ভাই সেখানে সপরিবারে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু আমি তাদের গলার কাটা হয়ে গিয়েছিলাম। তার কিছুদিন পর ইতালি যাওয়ার আগে ভাবে দেশে ঘুরতে যেতে চাচ্ছিল। ভাইয়া আমাদের সবাইকে নিয়ে ঘুরতে গিয়েছিল এবং সেখানে প্রিয়মের সযত্নে আমাদের দেখা হয়। ভাবি পূর্বেই পরিচিত ছিল প্রিয়ম, কিন্তু প্রিয়ম ভাবিকে চিনত না। ভাইয়া ভাবির থেকে প্রিয়মের খবর নিয়ে ওকে কিডন্যাপ করায়। তারপর ভাবির ছবির সঙ্গে প্রিয়মের ছবি এডিট করে জোড়া লাগিয়ে প্রিয়মের নোটপিক বানায়। ভাইয়া প্রিয়মকে নোটপিক গুলো দেখায় আর প্রিয়মকে বলে আমাকে বিয়ে করতে। প্রিয়ম কিছুতেই রাজি হচ্ছিল না। ওর কথা ছিল পিক গুলো ভাইরাল করুক, তাও বিয়ে করবে না। ভাইয়া রেগে ওকে মেরেও ছিল, তাতেও প্রিয়ম রাজি হচ্ছিল না। ভাইয়া কিছু একটা ভেবে প্রিয়মের ফোন কেড়ে নেয়। গ্যালারি থেকে ঢুকে সেখানে আমার ভাইয়ার নামে ফাইলে আপনার অনেকগুলো ছবি ছিল। সেখান থেকে আপনার ছবি নিয়ে ভাইয়া নোটপিক করতে চাচ্ছিল। প্রিয়মের কথা ছিল সে মরে গেলেও বিয়ে করবে না, কিন্তু আপনার কথা বলতে সে থম মেরে গেল, বারবার নিষেধ করতে লাগলো। তখন ভাইয়া বুঝে গেল আপনি প্রিয়মের দুর্বল পয়েন্ট। বিয়েতে একটা মেয়ে কাঁদতে কাঁদতে কবুল বলে জানতাম, কিন্তু সেই দিন দেখেছিলাম প্রিয়মকে কাঁদতে কাঁদতে কবুল বলতে, আর আমার হাতেও কিছু করার ছিল না। তাই মনের অমিলে দুজন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। সেই সাথে প্রিয়মর ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, শখ, আহ্লাদ সব বিসর্জন দিয়েছিল। প্রত্যয় শেষ কাহিনীটুকু জানতো না, কারণ প্রিয়ম সেদিন এতটুকু ঘটনা আড়াল করেছিল। প্রত্যয় সবটা শুনে কষ্ট পেলেও কিছু বলল না। তবে আবার প্রমাণ হলো প্রিয়মী প্রত্যয়ের প্রাণ নয়, প্রত্যয় ও প্রিয়মের প্রাণ। আর চাঁদ প্রিয়ম দুজনেই পরিস্থিতি শিকার। এজন্য প্রত্যয় এতদিন জেনেও কিছু বলতে পারেনি। একদিকে ভাই, অন্যদিকে অসহায় মেয়েটা। প্রত্যয় বিবেক চাঁদকে বাসা থেকে বের করতে পারেনি। সে বলতেও পারেনি সব দোষ চাঁদের। জীবনের অদ্ভুত গোলকধাঁধায় এসে পড়েছে সে। না পারছে ভাইটার জীবন গুছিয়ে দিতে, আর না পারছে মেয়েটার আশ্রয়টুকু কেড়ে নিতে। চাঁদ কথাগুলো বলে হেঁচকে তুলে কাঁদছে। ওরও সব ধৈর্য শেষ। প্রিয়মের সামনে দাঁড়ালে ওর দোষী মনে হয়। সে তো চাইলে প্রিয়মের ভালোবাসা পাচ্ছে না, বরং প্রিয়মের কাছে আরো খারাপ হয়ে যাচ্ছে। চাঁদ এটাও বুঝে প্রিয়ম আঘাত পেয়ে ওর হৃদয়ের দ্বার বন্ধ করে ফেলেছে। সে দ্বারে আর কাউকে প্রবেশ করানো সম্ভব নয়। চাঁদকে এভাবে কাঁদতে দেখে প্রত্যয় চাঁদের মাথায় হাত রেখে নরম সুরে বলল, এখন তুমি কি চাচ্ছ? চাঁদ নিষ্প্রাণ কণ্ঠে বলল, পাপীর শাস্তি আর প্রিয়মের মুক্তি। প্রত্যয় চাঁদের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, প্রিয়মকে ছাড়া থাকতে পারবে? কষ্ট হবে না? কথাটা শুনে চাঁদ প্রত্যয়ের পা ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। প্রত্যয় দ্রুত চাঁদকে উঠিয়ে বসিয়ে শান্ত কণ্ঠে বলল, সবার জীবন কাহিনী এক নয় চাঁদ। সুখ দুঃখের সুতোই বাঁধা আমাদের এই জীবন। একটা মানুষ আঘাত পেলে সময়ের পরিবর্তনে নিজেকে সামলে নিতে পারে, কিন্তু মানুষটা যখন সব আঘাতগুলো একসঙ্গে পায় তখন তার উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। আমার ভাইটাও তার ব্যতিক্রম নয়। ওকেও ওর ক্ষতটা সারানোর একটু সময় দাও। চাঁদ হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে চোখ মুছে বলল, আমাদের সঙ্গে হওয়া অপরাধের শাস্তি চাই ভাইয়া। প্লিজ প্লিজ আপনি কিছু করুন, না হলে ইচ্ছের মতো আরো বাচ্চাদের এতিম হতে সময় লাগবে না। এর মধ্যে ইচ্ছের কথা শুনে প্রত্যয় ভ্রু কুঁচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। চাঁদ ঢোক গেলে নিচু স্বরে বলল, মাহিম আমার ভাইয়ার ঘনিষ্ঠ বন্ধু। ওরা দুজনেই কয়েক বছর ধরে এসব কাজে লিপ্ত।
কথাটা শুনে প্রত্যয় আর প্রত্যুত্তর করলো না। চাঁদ ওর ভাইয়া রাশেদ এবং মাহিমের কুকর্মের কথা বলতে লাগলো। সবটা শুনে প্রত্যয় শান্ত কণ্ঠে বলল, এই কথার কাউকে জানিও না চাঁদ, সময় হলে আমি সবাইকে জানাবো। চাঁদ হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে উঠে চলে গেল। প্রত্যয় রনিতকে ফোন করে কিছু বিষয় নিয়ে আলোচনা করলো। প্রত্যয়ের আলোচ্য বিষয় ছিল ইচ্ছেকে নিয়ে। রনিত প্রত্যয়ের পুরো কথা শুনে অবাক এবং দ্বিমত জানালো। এই নিয়ে দুজনের বেশ কিছুক্ষণ কথা চলল। এক পর্যায়ে প্রত্যয়ের যুক্তিতে হার মেনে রনিতকে সম্মতি দিতে হলো। আর প্রত্যয় কল কেটে ট্রাক ড্রাইভারকে দুটো বাসার ঠিকানা দিল। একটাতে ইচ্ছেদের সব ইলেকট্রনিক জিনিস, আরেকটাতে সব আসবাবপত্র। ইলেকট্রনিক জিনিস বিনা ব্যবহারে নষ্ট হয়ে যায়, অযথা জিনিসগুলো নষ্ট না করে রনিতটাই ব্যবহার করুক, এটা ভেবে ইলেকট্রনিক জিনিসগুলো প্রত্যয় রনিতদের বাসায় পাঠালো। আর ইচ্ছের আম্মুর শখের আসবাবপত্র সব প্রত্যয়দের আগের ফ্ল্যাটে তোলা হলো। সেগুলো সহজে নষ্ট হবে না। এগুলো রাখার পেছনে একটা কারণ আছে, যাতে ইচ্ছে বড় হয়ে অভিযোগ করতে না পারে ওর আম্মুর জিনিস কেন অন্যদের দিল, কেন প্রত্যয় আমানত হিসেবে রাখলো না। আর ইচ্ছের আম্মুর জিনিসে শুধু ইচ্ছের অধিকার, তাই প্রত্যয়ের এই ব্যবস্থা, যাতে ইচ্ছে বুঝতে শিখে ওর আম্মুর জিনিসগুলো ছুঁয়ে দেখতে পারে। প্রত্যয় নিচে গিয়ে রেডি হয়ে সরাসরি ব্যাংকে গেল। ইচ্ছের আব্বু আম্মুর টাকা গয়না এবং জমির দলিল ব্যাংকের লকারে রাখলো এবং ইচ্ছের 18 বছরের আগে ইচ্ছে ছাড়া অন্য কেউ এসব তুলতে পারবে না। প্রত্যয় সেই ব্যবস্থাও করলো। তারপর ব্যাংকের কাজ সেরে সে হসপিটালে চলে গেল। সন্ধ্যার পর প্রিয়ম ইচ্ছেকে নিয়ে পার্কে ঘুরতে এসেছে। পুরো পার্কে আরো অনেক মানুষ আছে। হরেক রকম লাইটের ঝলকানিতে পার্কটা দেখতে দারুণ লাগছে। ইচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে প্রিয়মকে বলল, পিউ পুত্রকে এত তুফুন কালো। প্রিয়ম সময়টা দেখে বলল, ভাইয়া তো এখন হসপিটালে, এখন মনে হয় ব্যস্ত আছে। ইচ্ছে ভ্রু দুটো কুচকে চোখ বড় বড় করে বলল, ফোন দিতে বলেছি। প্রিয়ম ভয় পাওয়ার ভান করে মুখ কাচুমাচু করে বলল, দিচ্ছি তো। প্রিয়মের মুখ দেখে ইচ্ছে খিলখিল করে হাসতে লাগলো। প্রত্যয় এই সময় প্রিয়মের কল্পে ব্যস্ততার সুরে বলল, প্রিয়ম, একটু পরে ফোন দিচ্ছি। ইচ্ছে তখন ওর বুকে নিজে থাবা দিতে দিতে বলল, আমি 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 লাট কর না ইচ্ছে। ইচ্ছের কথা শুনে প্রত্যয় মৃদু হেসে বলল, রাজকন্যা, আমি এখন একটা দুষ্টুকে শুনতে দিচ্ছি, একটু পরে তোমার সঙ্গে কথা শুনছি। সূচের কথা শুনে ইচ্ছে বলল, আচ্ছা শুনো, তুমি একটা সুচ আনবা, আমি পিউকে সুচ দিব। পিউ আমার একটা কথাও শুনে না। প্রত্যয় হেসে আচ্ছা বলে কল কাটলো। প্রিয়ম কথাটা শুনে ইচ্ছেকে দৌড়ানি দিল। আর ইচ্ছে খিলখিল করে হেসে ঘাসের উপর দৌড়াতে লাগলো। পরের দিন সকালে রনিতের বাসার সামনে মাল ভর্তি ট্রাক এসে থেমেছে। দিশার তো খুশির অন্ত নেই। সে দৌড়াদৌড়ি করে জিনিসগুলো আস্তে ধীরে নামাতে বলছে। কোথায় কোনটা রাখবে জায়গা ঠিক করে দিচ্ছে। দিশার দিকে তাকিয়ে রনিতের আম্মু দীর্ঘশ্বাস ছাড়লেন। পলকের জিনিসগুলো দিশা নিয়েছে। এখন ইচ্ছের আম্মুর এতগুলো জিনিসও সে পেল। মাঝখান থেকে সব ওর। কালকে বিকেলে প্রত্যয় রনিতের সাথে এসব বিষয় নিয়ে কথা বলছিল। রনিত ওর বাসায় এই কথা জানানোর পর দিশা সারা রাত ঘুমাতে পারেনি। কখন ট্রাক আসবে সে সেই অপেক্ষাতেই ছিল। কয়েকজন মিলে একে একে সব জিনিস নামালো। দিশার জিনিসগুলো চেক করে হঠাৎ চেটে গেল। ইলেকট্রনিক জিনিস ছাড়া কিছু না দেখে রেগে ওর শাশুড়িকে বলল, ওই ডাক্তার খুব চালাক, দেখলেন আম্মা? দামি দামি জিনিসগুলো নিজে নিয়ে আমাদের কি সব হাজিবাজি দিয়েছে। রনিতের আম্মু ইশারায় দিশাকে থামতে বলেছেন, কিন্তু দিশা থামছে না, সমানে চেঁচিয়ে যাচ্ছে। রনিত তখনও ভিডিও কলে ওর আম্মুর সঙ্গে কথা বলছিল। সে সবটাই শুনে ফোনটা দিশাকে দিতে বলল। দিশা কিছু বলার আগে রনিত বলল, লোকটা কমাও, আজ মরলে কাল 2 দিন। বাপের জন্মে এসব জিনিস চোখে দেখেছ যে এখন বড় বড় লেকচার দিচ্ছ? ওই ডাক্তারের নখের যোগ্য ন তুমি, তাহলে কোন বিবিকে ওনার দিকে আঙ্গুল তুলছ? দিশা রেগে বলল,
রনিত তাচ্ছিল্যের হাসি হেসে বলল, মহান হতেও মন লাগে, তোমার তো তাও নেই। দিশা ফোনটা ওর শাশুড়ি হাতে দিয়ে চলে গেল আর রনিত রেগের সঙ্গে সঙ্গে কল কাটলো। রনিতের আজ মনে হচ্ছে দিশা অসুস্থ মস্তিষ্কের মানুষ, না হলে অবুঝ বাচ্চাটার কথা না ভেবে জিনিসপত্রের কথা ভাবে। দুদিন আগে তুরাগ তিন্নিকে নিয়ে সাজে ঘুরতে গেছে। ইলার সঙ্গে দেখা হওয়ার পর ওর মনটা বিগড়ে গিয়েছিল। ওর শুদ্ধ বাতাস আর একাকী পরিবেশের প্রয়োজন ছিল। ছেলের সিদ্ধান্তে তুরাগের আব্বু আম্মু। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।